হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আমি পূজা। এখন বাজে সকাল 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে চা দিয়েই সকালে চা দিয়েই ব্লগটা শুরু করলাম। চা বসিয়েছি, চেঞ্জ করে এসে চাটা বসালাম। তো চা খেয়ে তারপরে যাব রান্নার দিকে। সকালেই তো আমার রান্না, তোমরা তো জানো আমার সকালটা রান্নাঘর থেকেই শুরু হয়, কারণ মেয়ে স্কুলে যায়। তো ওর খাবার দাবারটা তো আমাকে রেডি করতেই হবে, আর আসে অনেকটা বেলাতে, তোমরা তো সবই জানো, তোমাদের তো বলেছি। তো চলো চা খেয়ে চলে এসেছি রান্না বসাতে। ভাতটা সবার প্রথমে বসিয়ে দিই। ভাত বসিয়ে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো তো আমি করি, কিংবা তরকারি বসিয়ে সেই টাইমটা সময়টা না নষ্ট করে আমি কাজে লাগানোর চেষ্টা করি। ভাত তরকারি বসিয়ে দিয়ে দেখবো বিছানাটা পড়ে আছে, বিছানাটা গুছিয়ে নিই, কিংবা ডাস্টিংয়ের কাজ থাকলে সেটা করি। তো এইভাবেই আমি ঘরের কাজগুলো জলদি করার চেষ্টা করি। এতে করে ঘরের কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাতের মধ্যে দিয়ে দিলাম একটু ডাল সেদ্ধ। আর গরম তো পড়েছে, টকের ডালটা এখন তোমরা দেখতে পাবে আমাদের বাড়িতে প্রায়ই হচ্ছে। টকের ডালটা খেতে আমাদের সবাই পছন্দ করে এমনি ডালের থেকে, আর আমি টকের ডাল হলে একটু খেতে ভালোবাসি। এমনি ডাল তো আমি খুব একটা খাই না, ওদের মতো করে দিই, যেদিন হয় ওদের মতো করে দিই। আর দুটো আম ছিল, সেই দুটো আমই আর কি এখনও হচ্ছে, তো অর্ধেকটা আজকে করলাম। আর একটা শেষ হয়ে গেছিলো, তার আর একটা ছিল, তার অর্ধেকটা আজকে করেছি আর অর্ধেকটা রাখা আছে। আর এই যে ফ্রিজ থেকে বার করে নিচ্ছি, কালকে রাতে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোই এখন বার করে নিচ্ছি। ঢেঁড়স কেটেছি, আলু কেটেছি, আর মাছটাও সাথে বার করে নিলাম। আর মাছটা দেখো একদম বরফ হয়ে শক্ত হয়ে গেছে, জানি না কতক্ষণে ছাড়বে। তো একদম সকালে বার করাতে না একদম খেয়াল থাকে না। তো প্রতিদিনই ভাবি যে ঘুম থেকে উঠে চেঞ্জ করে আগে নাইটিটা চেঞ্জ করে নিয়ে মাছটা বার করে রাখবো, কিন্তু ওই যে ভোলা মন, কোনো কিছুই মনে থাকে না। তো মাছটা যদি সকাল সকাল বার করে রাখি তাহলে রান্না করার সময় তাহলে আমাকে আর টেনশন করতে হয় না। কিন্তু কী করবো বলো, যখন মনে থাকে তখনই বার করায়। তো একটু ঢ্যাঁড়স কেটেছিলাম, আর হাজব্যান্ড এবারে বাজার করার সময় বলেই দিয়েছিল, তো তোমাদের তো বললাম যে ওদের মতো আমি ঢ্যাঁড়স আনতে বলেছিলাম। আমার ঢ্যাঁড়স খেতে খুব একটা ভালো লাগে না, তো আজকে আর ঝাল করছে না, যতবারই ঢ্যাঁড়স নিয়ে আসে তো তরকারি রান্না করি। তো ভাবলাম আজকে একটু ভাজা করি, ছোটো ছোটো করে কেটে ভাজা করব, টক ডাল করব, আর মাছ আছে, মাছটা হচ্ছে আলু দিয়ে একটু তরকারি করব। এই আলুর তরকারিটা খেতে আমি আমার মেয়ে খুব ভালোবাসি, তাই জন্যে প্রায় সময় হয় আলুর তরকারিটা। আমার হাজব্যান্ড তো একটুও খায় না, শুধুমাত্র মাছটা তুলে নেবে, একটাও আলু হাত দেবে না। কিন্তু এদিকে দেখো আলুর দম করলে কিন্তু আবার খেতে ভালোবাসে। আমার আবার আলুর দমটা খুব একটা ভালো লাগে না, আমি রান্না করলে ভালো লাগে না, কিন্তু আমার মা রান্না করলে আমার আবার খুব ভালো লাগে। তো ওই আলুর দম লুচি কিংবা আলুর দম পরোটা আমার খুব ভালো লাগে মায়ের হাতে। মায়ের মতো করার চেষ্টা করি জানো তো, কিন্তু হয় না। তো জানি না মায়ের হাতে হয়তো জাদু আছে। যাই হোক, এদিকে তো আমার তরকারি হয়ে গেল। এখন এই যে ডালটা একটু ফোড়ন দিয়ে নিলাম, ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর ওইগুলো দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে আর আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে একটু নাড়াচাড়া করে ডালটা ঢেলে দিয়েছি। তো চলো, তো গতকাল তো দেখেছিলে তোমরা আমরা ঘরটা আর কিচেনটা পরিষ্কার করেছিলাম, আজকে পরিষ্কার করব দালানটা। তো তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব। দেখো না, এই টেবিলটা না কী হয়েছে বলো তো, বারে বারে এই পাগুলো না খুলেই যায়, যতই যেমন করেই আঁটি না কেন। আর খুলে গেলে কি হয়, এখানে খেতে বসলে না টেবিলটা খুব নড়ে। তাই কালকে রাত্রিরে আমার মেয়ে বলছে, মা একটা পা মনে হয় খুলে গেছে, টেবিলের আর কি পায়ে একটা খুলে গেছে, তুমি লাগিয়ে দাও, টেবিলটা খুব নড়ছে। তো কালকে রাত্রিরে আর করা হয়নি, তো আজকে ভাবলাম মানে বারান্দাটা যখন পরিষ্কার করবো তখন আগে টেবিলটাই আগে করে নিই, টেবিলটা ঠিক করে লাগিয়ে নিই। আর আমি তো লাগাতেই পারছিলাম না, অনেক কষ্ট করে লাগালাম। আর এই টেবিলটা তো মানে ও কী বলবো, একটু চাগালেই না পাগুলো খুলে যায়। তো টেবিলটা খুব সাবধানে রাখা হয়, আর বারে বারে তো এইভাবে উল্টে টেবিলের পায়াগুলো ঠিক করা যায় না, বিরক্তও লাগে। আর টেবিলটার পেছন দিকটা অনেকটা নোংরা হয়েছিল, তো একটু ঝেড়ে নিলাম। যখন পরিষ্কার মানে টেবিল যখন উল্টেছি তখন তো পরিষ্কার করেই নিতে হবে, তাই না? আর আমার তো মানে কী বলবো, প্রতিটা জায়গায় কোনায় কোনায় সমস্ত কিছু পরিষ্কার রাখা অভ্যাস হয়ে গেছে। তো চলো, অনেক কষ্ট করে তো টেবিলের পায়াগুলো লাগালাম, এখন ঠিক জায়গায় বসাতেও পারছি না। এখনও টেবিলটা কীরকম নড়ছে দেখেছো তো। তো প্লাস্টার করা ঘর, তাও এরকম টেবিলটা এমন কি বলবো, এত নড়ে টেবিলটা, তো ঠিক জায়গায় না পড়লে না খুব নড়ে। তো চলো এখান থেকেই ঘরটা পরিষ্কার করা শুরু করি, ঘর না সরি বারান্দাটা এখান থেকেই শুরু করি। তো এর আগের দিন তো দেখেছিলে মেয়ের একটা গুছিয়েছিলাম, তোমাদের তো বললাম আমার একটাও একদিন গোছাতে হবে, মানে আমাদেরটা।
তো আজকে সেটাই করছি। এই যে র্যাকটা নামিয়ে নিয়েছি, নামিয়ে যেগুলো আর কি বাতিল একদম পরা হয় না সেগুলো ভাবছি ফেলে দেবো, কারণ এই জায়গাটাও অনেকটা শর্ট হয়ে গেছে, এত জামা কাপড় এখানে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে। তাই ওপরের র্যাকটায় আর কি কয়েকটা বাতিল জিনিস ছিল, সেগুলো বার করে আর ফেলে দেবো। নিচের র্যাকটাতেও আছে কয়েকটা বাতিল জিনিস আমার হাজব্যান্ডের আমার, সেগুলো ফেলে দিয়ে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখবো। তাতে কী হবে, অনেকটা জায়গাও ফাঁকা হবে আর অনেকটা জিনিসও ধরবে। তো গুছিয়ে রাখলে দেখবে ছোট জায়গাতেও অনেক কিছু জিনিস রাখা যায়। তো আমি তো এইভাবেই রাখার চেষ্টা করি, যেহেতু আমার রান্নাঘর ঘর সমস্তটাই ছোট, দালানটাই শুধু বড়, ঘরটা আমার খুবই ছোট, ক্যামেরা ঠিকঠাকভাবে রাখতে পারি না, অন করতে পারি না। রান্নাঘরটাতেও তাই হয়, রান্নাঘরে কোনো কিছু মানে করতে গেলে সেই জায়গাটা আমি ভিডিও ঠিকঠাক করে নিতে পারি না, খুব অসুবিধা হয় রান্নাঘরে আর ঘরে ভিডিও বানাতে। তাই তোমরা দেখেছো হয়তো আমি ঘরের আর রান্নাঘরের খুব একটা ভিডিও করি না, বেশিরভাগ আর কি দালানটাতেই করি। দালানটা বড় আছে, ক্যামেরা যেদিক সেদিক রাখা যাবে, দালানে মানে ওই ঘরে আর রান্নাঘরে একদমই রাখা যায় না। তো চলো এখন র্যাকটা গুছিয়ে নিই। সমস্তটা তো বাতিল, মানে সমস্ত বলছি, যা কিছু বাতিল করা ছিল সেগুলো তো বাতিল করে দিয়েছি, তাও এক একটা দেখছি যেগুলো আর কি পড়া হয় না আর কি, খুলে খুলে দেখছি কোনগুলো বাতিল করব। তো যতই থাক জানো তো, পুরোনো জিনিস তো ঠিক যত্ন করে রাখা আমার একটা অভ্যাস হয়ে গেছে। পড়ি না পড়ি সেটাকে গুছিয়ে যত্ন করে রাখা অভ্যাস হয়ে গেছে। তো ফেলে দিতেও খুব কষ্ট লাগে। তো আমি যখন গুছিয়ে রাখি আমার হাজব্যান্ড বলে যে, যেগুলো পড়ো না সেগুলো ফেলে দিতে পারো না, কিন্তু আমি ফেলতে পারি না। আমি ওই যে পুরোনো জিনিসগুলোকেই সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে রেখে দিই। পড়া হোক আর না হোক, পড়ে থেকে থেকে যখন আর দেখবো হচ্ছে না তখনই ফেলার চেষ্টা করি। কারণ এই জামা কাপড়গুলো না অনেক দিন থেকে রয়ে গেছে, ফেলা আর হচ্ছিল না। শুধু ভাবছিলাম থাক, বর্ষাকালে এলে আমার তো কাজে লাগে। আসলে কী বলো তো, যত্ন করে এত গুছিয়ে রাখার কারণটা হচ্ছে, বর্ষাকালে তো সব সময় বৃষ্টি হয়, তো পা মোছার না খুব সমস্যা হয়, পা মোছাগুলো ভিজে যায়। আর আমার ঘরেতে এক্সট্রা কোনো পা মোছা নেই, তাই এই ছোট ছোট কাপড় টুকরোগুলো আর কি রেখে দেওয়ার চেষ্টা করি সামনেটা দেওয়ার জন্যে। সমস্ত কাজই তো আমার বাইরে, বারবার বাইরে বেরোন না, ঘরে ঢোকা, পা মোছাগুলো ভিজে যায়, তাই পা মোছাটার মানে এই ছোট কাপড়গুলো টুকরোগুলো রাখি যাতে পাটা মুছতে একটু সুবিধা হয়। আমার যখন হাতের কাজ থাকে তখন তো আমি এক্সট্রা এই যে ঘর ঝাড়াঝুড়ির কাজগুলো করতে পারি না, তো তাই জন্য আমার ঘর খুব নোংরা হয়। তাও আমি মাসে মাসে কেন বলবো, 15 দিন ছাড়াই আমি ঘর পরিষ্কার করি। আর তোমরা দেখেছো যে আমার যখনই হাতের কাজ থাকে না তখনই আমি কিন্তু এই ঘর দালানগুলো একটু টিপটপ করে গুছিয়ে রাখার চেষ্টা করি। হাতের কাজ না থাকলে আমি কিন্তু শুয়ে বসে টাইম কাটাই না, চেষ্টা করি ঘর দালানগুলোকে একটু পরিষ্কার রাখার, পরিষ্কার করার। তো দেখতে পাচ্ছ আগের দিনকে আমি ঘর, কিচেন এগুলো সব পরিষ্কার করেছিলাম। তো ভাবলাম দালানটাই বা কেন বাকি থাকবে, তাই দালানটাও আজকে করে নিচ্ছি। আমার হাজব্যান্ডও এগুলো চাই যে আমি সব সময় ঘর দালান যেন পরিষ্কার করে রাখি। তোমরা হয়তো ভাববে এই বাতিল কাগজের টুকরোগুলো কেন এত যত্ন করে রাখছে, এতে তো ঘর নোংরা হবে। ঘর তো নোংরা হবে জানি, কিন্তু এগুলো কেন রাখছি বলো তো? যখন আলমারিটা ভাবছি একদিন পরিষ্কার করবো, মানে গোছাবো, তো যখন গোছাবো তো আলমারির নিচে আমার যে নতুন শোকেসটা কেনা হয়েছে, তো ওর নিচে না কাপড় জামার নিচে কিছু পাতা হয় না, তখন সেই মুহূর্তে হাতের সামনে কিছু খবরের কাগজ আর কিছু ছিল না। তাই এখন এই যে কাগজগুলো সব যত্ন করে গুছিয়ে গুছিয়ে রাখছি, যখন আলমারিটা পুরো পরিষ্কার করবো। আমি তো এই কদিন আগে পরিষ্কার করেছি, যখন আর কি জামা প্যান্টগুলো গোছাবো তখন এইগুলো নিচে আর কি পাতার জন্যে গুছিয়ে রাখছি। আর ওপরটা একটু প্লাস্টিক দিয়ে রাখছি, যাতে আর কি ধুলো পড়লে এই জায়গাটা ভালো পরিষ্কার করা যায়। আর বিশেষ করে পাতা হচ্ছে আমার মেয়ের জন্যে। এই জায়গাটা না এত পরিমাণে টিকটিকে, আর টিকটিকেই পটি করে এই জায়গাটাতেই, যত এই র্যাকের ওপরেই পটি করে, তাই প্লাস্টিকগুলো পাতা থাকে। আমার মেয়ে বলছিল যে মা এইগুলোতে একটু প্লাস্টিক পেতে রাখবে, কারণ টিকটিকিতে খুব পটি করে, তাই জন্য প্লাস্টিকটা পাতা আছে। তো এই দিকটা তো পরিষ্কার হলো। এখন এই ফ্রিজের ওপরটা, আর ফ্রিজের ওপরটা আমার প্রচুর নোংরা হয়, প্রচুর। আজকে পরিষ্কার করলে কালকে আবার যেমনকে তেমন হয়ে যায়, জানি না ফ্রিজের ওপরেই এত ধুলো কোত্থেকে আসে। তাই ফ্রিজটা আমাকে প্রতিদিনই এই কাপড়টা তুলে তুলে পরিষ্কার করতে হয়। তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করি না প্রতিদিন, মাঝে মাঝে শেয়ার করি। তো চলো ফ্রিজের কাপড়টা আর ধুলাম না, ভাবছি কালকে একবার ধুয়ে দেবো। তো এখন এই যে ঝুলছে, এখানে যেখানে ঝুল হয়েছে সেই ঝুলগুলো একটু পরিষ্কার করে নিই। আর ওপরটা তো বলেছিলাম হাজব্যান্ডকে যে সিলিং করার জন্যে, কিন্তু ভাইকেও বললাম যে ভাই একদিন এসে আমার এই ওপরটা সিলিং করে দিবি। ও বলছে আমি তো পারি না, আমি করতে পারবো না, তো তুই বাপিকে বল। কিন্তু বাপিকে বললে কি বলো তো, বাপির দ্বারাও একা সম্ভব না। আমার ভাই হলে তো একটা বন্ধু বান্ধব যাকে হোক নিয়ে এলো, দুজনে মিলে তবু করে দিল, কিন্তু বাপি আবার কাকে নিয়ে আসবে, সেও এক ঝামেলা। তাই জন্য হচ্ছে না। নইলে আমার হাজব্যান্ড বলেছিল যে তোমার ভাইকে খবর দাও,
তো আমি কিনে রাখবো, এসে লাগিয়ে দিয়ে যাবে। তো বর্ষার আগে করার চেষ্টা করছিলাম, দেখি কি হয়। আর এই সিলিং না করলে কিন্তু আমাকে এই 2 দিন ছাড়াই ঘর ঝাড়া মোছা পরিষ্কার করতে হবে, কারণ এই ওপরটাতেই বেশি আমার নোংরা আর কি, মাকড়সার জাল এই ওপরটাতেই হয়। আর এই টালি চালের এইগুলো আর কি বাঁশের ফাঁকগুলোতেই না মাকড়সার জালটা বেশি হয়, তাই এইগুলোই আমাকে বারে বারে পরিষ্কার করতে। এমনি আমার ঘর দালান দেখবে পুরো পরিষ্কার, কিন্তু ওপর দিকটা যখনই তাকাই তখনই মনে হয় যে ঘরটা কত নোংরা। তাই জন্যেই আমাকে এই মাসে 15 দিন ছাড়া ঘর দালান এরমভাবেই পরিষ্কার করতে হয়। যতদিন না সিলিং করা হচ্ছে ততদিন আমার শান্তি নেই আর কাজেরও ছুটি নেই। তো চলো, সব তো ঝাড়াঝুড়ি হয়ে গেলে এখন এই জুতোর র্যাকটাও একটু ভালো করে মুছে বলছি ঝেড়ে পরিষ্কার করে নিই। জুতোর র্যাকের সামনের দিকটা ধুলো পড়েছে আর পেছন দিকটা মাকড়সার জাল হয়ে গেছে। পেছন দিকটা তো মানে ব্যবহার হয় না, আর ব্যবহার হয় না বলতে পেছন দিকটা তো একদম দেয়ালের দিকে থাকে, তো ওদিকটা সেইভাবে ঝাড়ু যায় না আর ঝাড়ু দেওয়াও হয় না সরিয়ে, তাই পেছন দিকটাতেই বেশি মাকড়সার জাল হয়েছে, ওগুলো একটু পরিষ্কার করে নেবো। আর এই যে যেটা দেখতে পাচ্ছ, যেটা দিয়ে আমি ঝুল ঝাড়ছি, এটা কিনে কিন্তু আমার খুব সুবিধা হয়েছে কাজে, খুব ভালোও লাগছে এটা দিয়ে কাজ করতে। খুব মানে কি বলবো, এমনি কাপড় দিয়ে মুছে আর করতে তো অনেকটা লেট হয়, কিন্তু এটা দিয়ে ঝাড়লে যেমন ভালো পরিষ্কারও হয় আর কম সময়ের মধ্যে হয়ে যায়। আমার তো বেশ ভালো কাজে লেগেছে এটা, কিন্তু দামটাও অনেকটা নিয়েছে। ভাবছি এই ঝুল ঝাড়া হয়ে গেলে, সমস্ত কাজকর্ম হয়ে গেলে ভাবছি ওটা যে ধুয়ে দেবো একবার, কারণ খুব কালো হয়ে গেছে, ঝুল ঝেড়ে ঝেড়ে না খুব কালো হয়ে গেছে। তো দেখতে পেলে হাজব্যান্ড এসেছিলো, এসে আর যায়নি। ওর শরীরটা না 2 দিন ধরে খুবই খারাপ। খুব খারাপ বলতে ওর কী হচ্ছে ও নিজেও জানে না, শুধু বলছে যে মাথা ঘুরছে আর গাটা কীরকম গোলাচ্ছে। তো কিছু খায়নি, মঙ্গলবার তো নিরামিষ খায়, আলু সেদ্ধ ভাত খেয়েও ও বলছে আমার কীরকম হচ্ছে। রাত্রিরে সেদিনকে কিছু খায়নি, তো আজকেও তাই হচ্ছে। ও কোনো রকমে কাজে গিয়েছিলো, কাজ তো ছুটি করলে চলবে না, কোনো রকমে কাজে গিয়েছিলো, মেয়েকে দিয়ে এসে আর এসে ঘরে শুয়ে পড়েছে। আমি বললাম ঘরে দরজা দিয়ে শোও, কারণ আমি দালানটা তো ঝাড়াঝুড়ি করছি, নোংরা ঘরটা আমার পরিষ্কার যেহেতু হয়ে গেছে, তাহলে দালানটা যখন ঝাড়বো যত ধুলোগুলো ঘরে ঢুকবে, তাই ঘরে কপার দিয়েও পাখা চালিয়ে শুয়ে আছে, ঘুমোচ্ছে, আর আমি এদিকে পরিষ্কার করছি। হাজব্যান্ডের শরীর খারাপ হলে না আমারও কিছু যেন ভালো লাগে না, শুধু মনে হয় কতক্ষণে ওর শরীর ঠিক হবে। আমার হলে তবু আমি দেখেছো যতই শরীর খারাপ হোক যাই হোক, যতক্ষণ না বিছানায় পড়ছি ততক্ষণ ঠিক ঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে করছি। বিছানায় পড়ে গেলে তখন একটা আলাদা ব্যাপার, কিন্তু আমার হাজব্যান্ডের তো শরীর খারাপ খুব একটা হয় না, কিন্তু যখন হয় ও একদম ঝিমিয়ে যায়, আর চোখ মুখ কেমন হয়ে গেছে, ঝিমিয়ে গেছে, কিছু খাচ্ছে না কিছু না। তো আমারও ভালো লাগছে না, ও তো খেতে ভালোবাসে, বিকালটা হলেই শুধু বলবে কী রান্না করবে কী রান্না করবে, সেই সবগুলো আর হচ্ছে না, আমারও ভালো লাগছে না। দেখা যাক শরীরটা কবে ঠিক হয়। তো চলো, ঝাড়াঝুড়ির কাজ তো শেষ হয়ে গেছে, এখন এই ঘর দালানটা মানে ঘরটা তো আমার ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেছে, জানো তো বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি। ঘরটা অনেক সকালে মুছে নিয়েছি, ঘরটা ঝেড়ে, তো ভাবলাম ঘরের মধ্যেই তো সব কিছু থাকবে, মানে ওই হাজব্যান্ডের যাওয়া আসা, তারপরে মেয়ের চুল বাঁধা, তারপরে মেয়ের খাওয়া দাওয়া সব ঘরের মধ্যে হবে বলে, ঘর দালানটা যেহেতু পরিষ্কার করবো তাই ঘরটাকেই তো আমাকে ব্যবহার করতে হবে, তাই ঘরটা সবার আগে ঘর ঝেড়ে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে অনেকক্ষণ পর তারপরে দালানটা ঝাড়ছিলাম। তো ঘরটা পরিষ্কার থাকলেও তবু এই যে হাজব্যান্ড এসে শুয়ে পড়লো, ঘরটা না পরিষ্কার থাকলেও শুতে পেতো না, বিরক্ত হতো, শরীরটা যেহেতু ভালো নয়, তাই ঘরটা পরিষ্কার করে নিয়ে আমারও একটু সুবিধা হয়েছে। ঘরের মধ্যে তো বুঝতে পারছি একটু রেস্ট নিতে পারছে। আর বাইরে যা রোদ্দুর উঠছে, কদিন ধরে বলছে যে শুধু বৃষ্টি হবে বৃষ্টি হবে, বৃষ্টির কোনো দেখাই নেই। জানি না কবে বৃষ্টি হবে আর ওয়েদারটা কবে একটু ঠান্ডা হবে। এই সবে চৈত্র মাসে এখনই এরকম হচ্ছে, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে কী হবে ভগবান জানে। তো চলো, তোমাদের সঙ্গে অনেক বকে ফেললাম, অনেক ফালতু কথা বলে ফেললাম, এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই, মানে দালানটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে হচ্ছে মুছবো। আর আজকে তো মপ দিয়ে ঘরটা মুছবো না, কালকেও মপ দিয়ে মুছিনি, কালকে হাত দিয়ে মুছেছি, আজকেও হাত দিয়ে মুছবো। যেদিন এরকম ঘর ঝাড়াঝুড়ির ব্যাপার থাকে না, সেদিন আর মপ দিয়ে মুছি না, সেদিন ওই হাত দিয়েই মুছি ঘরটা, তাতে ভালো পরিষ্কার হয়। মপ দিয়ে মুছলে তো পরিষ্কার হয় না, তোমাদের তো আমি বারে বারেই বলেছি। মপটা শুধু ব্যবহার করা হয়, আমি মানে কি বলবো, কাজের তাড়াতাড়ির জন্য মপটা ব্যবহার করা হয়। যখন কাজের খুব তাড়াতাড়ি থাকে, হাতের কাজ থাকে, তখন মপ দিয়ে মুছি ঘরটা তাড়াতাড়ি। হাত দিয়ে মুছলে ঘরটা পরিষ্কার যেমন হয় তেমন দেরিও হয়, তাই মপটা আর কি কী বলবো, ওই হাতের কাজ যখন থাকে তখন ব্যবহার করি, আর এমনি যখন হাতের কাজ থাকে না তখন চেষ্টা করি হাতে মোছার। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।